मतदान में जरा भी खलल डाला, अपने घर के बाहर निकले तो 4 तारीख के बाद उल्टा लटका कर सीधा करने का काम। হাই ভোল্টেজ উত্তেজনা শেষের পথে আগামীকাল পশ্চিমবঙ্গ বিধানসভার প্রথম দফার লড়াই। 152টি আসনের ভাগ্য নির্ধারিত হতে চলেছে ইভিএমে। কিন্তু এই ভোট কি স্রেফ বোতাম টেপার লড়াই, নাকি পর্দার আড়ালে তৈরি হওয়া এক গাণিতিক মহাযুদ্ধ? কেন 152টি আসনের ভাগ্য আটকে রয়েছে ভোটার তালিকার রহস্যময় ছাঁটাই আর ডিলিট পলিটিক্সের গোলকধাঁধায়? একদিকে 15 বছরের শাসনের ক্লান্তি, আর অন্যদিকে দিল্লির অল আউট অ্যাটাক। প্রথম দফার এই মহাপ্রলয়ে কে কোথায় কিভাবে 1 ইঞ্চি জমি কামড়ে পড়ে আছে আর কার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে, আজকের এপিসোডে আমরা চুলচেরা বিশ্লেষণ করে দেখাবো বাংলার এই দাবার চালের আসল রহস্য। নমস্কার, আমি মধুরিমা ভৌমিক, আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন। সত্যি আসলে বেদনাদায়ক। গণতন্ত্রের মোড়কে কেমন একটা যুদ্ধক্ষেত্র মনে হচ্ছে, তাই না? চারদিকে জংলা পোশাকের সশস্ত্র বাহিনী, কাশ্মীর থেকে জঙ্গি দমনের সাজোয়া গাড়ি, সব হাজির। তৃণমূল কটাক্ষ করে বলছে মমতা ব্যানার্জিকে হারাতে শুধু ইন্ডিয়ান নেভি আর এয়ার ফোর্সকেই ব্যবহার করতে বাকি রেখেছে কেন্দ্র। রাজ্যের বর্তমান পরিস্থিতি দেখে বহু মানুষের মনে হচ্ছে এটা কোনো সাধারণ নির্বাচন নয়, বরং পুরো দস্তুর একটা যুদ্ধক্ষেত্র। কেন এই রণসজ্জা, কেন এত উত্তেজনা? উত্তরটা লুকিয়ে আছে অঙ্কে। বর্তমান ভারতের রাজনৈতিক মানচিত্রে যদি স্কোর লাইনের কথা বলি, তবে গুরুত্বপূর্ণ রাজ্যগুলোর লড়াইয়ে বিজেপি বনাম বিরোধীদের স্কোর 1:3, অর্থাৎ স্কোর বোর্ডে বিরোধীরা এগিয়ে। মোদী শাহের লক্ষ্য খুব পরিষ্কার, এই 1:3 স্কোর লাইনকে অন্তত 2:2 অথবা 3:1 নিয়ে যাওয়া। আর এই লক্ষ্য পূরণের তাগিদেই দিল্লির কাছে পশ্চিমবঙ্গ এই মুহূর্তে মরণ বাঁচন লড়াইয়ের ময়দান। নারী সংরক্ষণ থেকে ডিলিমিটেশন বিল, সবার উপরে এসআইআর, সবকিছুর পেছনে রয়েছে এক গভীর রাজনৈতিক সমীকরণ। ভোটার তালিকা থেকে বিতর্কিতভাবে নাম বাদ যাওয়া কিংবা অ্যাপেলেট ট্রাইব্যুনালের জটিল আইনি মারপ্যাচ, সবকিছুই কিন্তু একটা বৃহত্তর পরিকল্পনার অংশ। আর সেই পরিকল্পনাটা হলো বাংলার মাটিতে স্কোর লাইনটা নিজেদের দিকে ঘুরিয়ে নেওয়া। বাংলায় প্রতিযোগিতামূলক রাজনীতি বরাবরই ছিল, কিন্তু এখন সেটা একটা বিপজ্জনক মোড় নিয়েছে। আগে ভোটের সময় ব্যাপক কারচুপি বা গন্ডগোল হতো, এখন প্যাটার্ন বদলেছে। এখন ভোটের দিন শান্ত থাকলেও পোস্ট পোল ভায়োলেন্স যেন এক বিভীষিকার নাম। আর এই ভয় থেকেই রেকর্ড পরিমাণ কেন্দ্রীয় বাহিনী নামানো হচ্ছে। যে কোনো রাজ্যে রাজনৈতিক পালাবদলের কিছু পূর্বাভাস থাকে। 2011 সালে পশ্চিমবঙ্গে যে পরিবর্তন হতে চলেছে তার পূর্বাভাস শুরু হয়েছিল 2008-এর পঞ্চায়েত নির্বাচনে। তারপর 2009-এর লোকসভা নির্বাচনে সেই পূর্বাভাস আরো স্পষ্ট হয়েছিল। বাংলায় তেমন কোনো পূর্বাভাস নেই, বরং বাংলার শেষ যে 21টি আসনে বাই ইলেকশন হয়েছে সেখানে তৃণমূল 61% ভোট পেয়েছে। 24-এর লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে বিজেপির চেয়ে তৃণমূল 42,43,000 ভোট বেশি পেয়েছিল। আর গত 21-এর বিধানসভা ভোটে বিজেপির চেয়ে তৃণমূল বেশি পেয়েছিল 58,84,710টি ভোট। এই সমীকরণের পরেও আমরা কেন বলছি এবার বিজেপির জন্য হাই চান্স? প্রশ্নের উত্তর লুকিয়ে আছে পাটিগণিতে। যেভাবে এসআইআর এক ঝটকায় ভোটার তালিকা থেকে প্রায় 91 লক্ষ নাম বাদ গেল, আর শেষ মুহূর্তে 7 লক্ষ নতুন ভোটারের নাম যোগ হলো, মানে এই 98 লক্ষ ভোটের অঙ্কটাই অনেক সমীকরণ পাল্টে দিতে পারে। আবার বলছি, 21-এর বিধানসভায় 58,84,000 ভোটের লিড, 24-এর লোকসভা ভোটে তৃণমূলের 42 লক্ষ লিড, সেখান থেকে 98 লক্ষের হিসেবটা কিন্তু অনেকটা বেশি। সম্ভবত এই অঙ্কের জোট থেকেই বঙ্গ জয়ের প্রশ্নে বিজেপি এত আত্মবিশ্বাসী। গত 19শে এপ্রিল পুরুলিয়ার বাঘিনী মাঠের প্রচারে প্রধানমন্ত্রী মোদী বলছেন, কি ফল হবে কখনো বলি না, কিন্তু এবারে যা দেখছি আর রাজনৈতিক অভিজ্ঞতার ভিত্তিতে বলছি, বিজেপির সংখ্যাগরিষ্ঠ আসনে জিতে সরকার গড়তে চলেছে। क्या नतीजा आएगा मैं कभी बोलता नहीं, लेकिन इस बार ये सब देखने के बाद, ये सब सुनने के बाद और मेरे राजनीतिक अनुभव के आधार पर मैं कह रहा हूं, इस बार बीजेपी बहुत भारी बहुमत से सरकार बनाने जा रही। গতকাল পশ্চিম বর্ধমানের কুলটির সভায় দাঁড়িয়ে
স্বরাষ্ট্রমন্ত্রী রীতিমতন হুঙ্কার ছেড়ে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে ফিল্মি কায়দায় বলেন, কান খুলে শুনে নে, 23 তারিখ নির্বাচনে তৃণমূলের গুন্ডারা বাধা দিলে, ঘর থেকে বেরোলে চৌঠামের পর উল্টো করে ঝুলিয়ে সোজা করা হবে। এমন দুর্ধর্ষ কনফিডেন্সের কারণ কি? অন্যতম কারণ ল্যাপটপের কিবোর্ডের এই প্রাতিষ্ঠানিক রদবদলই শেষ পর্যন্ত বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। এবার নিঃসন্দেহে এক্স ফ্যাক্টর ডিলিট পলিটিক্স। তাই প্রথাগত রাজনৈতিক বিশ্লেষণ দিয়ে এই নির্বাচনকে মাপতে যাওয়া বোকামি। এবারের লড়াইটা কেবল প্রচারের নয়, এবারের লড়াই সরাসরি ভোটার লিস্টের। 2021 সালে বাংলার ভোটার বেস ছিল 7,34,00,000, আর এখন বিরাট যোগ বিয়োগের পর মাত্র 6,82,00,000। তার মানে মাঝপথ থেকে প্রায় 51 থেকে 52 লক্ষ ভোটার উধাও। আবার বলছি, 21-এর বিধানসভা কিংবা 24-এর লোকসভা মোটামুটি এই ভোটটাই বিজেপি থেকে তৃণমূলের লিড ছিল। চলুন আরো গভীরে প্রবেশ করি। গড়ে প্রতি বিধানসভা কেন্দ্র থেকে প্রায় 17,500 জন ভোটার বাদ পড়েছেন, যেখানে তৃণমূলের জেতার গড় মার্জিন ছিল কেন্দ্র প্রতি প্রায় 33,000 ভোট। তার মানে কি দাঁড়ালো? জেতার মার্জিনের ঠিক অর্ধেক সংখ্যক ভোটার একটা নির্দিষ্ট কেন্দ্র থেকে গায়েব করে দেওয়া হয়েছে। প্রশ্ন হলো, এই ভোটাররা কি ঘোস্ট ভোটার বা প্রেতাত্মা, নাকি এরা রক্ত মাংসের সেই মানুষ যারা গতবার ঢেলে তৃণমূলকে ভোট দিয়েছিল? হিসেবটা খুব জটিল। যদি এই ডিলিট হওয়া ভোটারদের সিংহভাগ যদি তৃণমূলের সমর্থক হয়ে থাকে, তবে ভোটের আগেই কিন্তু ফলাফল অনেকটা লিখে ফেলা হয়েছে। তাই আবার বলছি, এই ডিলিট পলিটিক্সই এবারে সব থেকে বড় এক্স ফ্যাক্টর। আসল খেলাটাই এবার কম্পিউটারের কিবোর্ডে আর ভোটার লিস্টের পাতায়। এবার ম্যাপের দিকে তাকান। এই যে ভোটার ছাঁটাইয়ের মহোৎসব চললো, তার ভর কেন্দ্র কোথায়? প্রায় 7% ভোটার ডিলিট হয়েছে প্রেসিডেন্সি ডিভিশন, মানে কলকাতা, হাওড়া, হুগলি এবং 2 চব্বিশ পরগনা এবং তার সঙ্গে মালদা, মুর্শিদাবাদ অঞ্চলে। প্রেসিডেন্সি মানেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্ভেদ্য দুর্গ। 108টি আসনের মধ্যে 93টিতেই ঘাসফুল ফুটেছিল গতবার। আর মালদা, মুর্শিদাবাদ, সেখানে ডিলিট হওয়ার অর্থ সরাসরি সংখ্যালঘু ভোট ব্যাংকে ধাক্কা দেওয়া। অনুপ্রবেশকারী তকমা দিয়ে এই বিপুল সংখ্যক ভোটারকে সিস্টেমের বাইরে ঠেলে দেওয়ার যে কৌশল, তার ফল এবার মারাত্মক হতে চলেছে। বিভিন্ন এজেন্সির অভ্যন্তরীণ রিপোর্ট এবং পরিসংখ্যানের কাটাছেড়া বলছে, এই এসআইআর বা ভোটার তালিকার কারসাজির কারণে 27 থেকে 37টি আসন এখন হাই রিস্ক জোনে। যদি ধরে নিই যে বাদ পড়া ভোটারদের 100%ই তৃণমূল সমর্থক, তবে সংখ্যাটা দাঁড়ায় 37। আর যদি 70-30 অনুপাতেও ধরি, তাহলেও কমপক্ষে 7 থেকে 20টি আসন ওলটপালট হয়ে যাওয়ার জন্য এই ডিলিট লিস্ট যথেষ্ট। হিসেব বলছে, কেন্দ্র পিছু গড়ে 17,500 ভোটার বাদ গেছে ঠিকই, কিন্তু তৃণমূলের জয়ের গড় মার্জিন ছিল 33,000। তার মানে এই ছাঁটাইয়ের ফলে অর্ধেক রাস্তা পরিষ্কার হয়েছে মাত্র। বিজেপি এসআইআর এর অঙ্কে অর্ধেক জয়ের অঙ্ক কষছে, বাকি অঙ্কটা 50-50। 15 বছরে তৃণমূল সরকারের বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধিতার চোরা স্রোত, আর বাকি 50 হিন্দু পরিচয় সত্তা, মানে ধর্মীয় মেরুকরণ। আমাদের হিসেব বলছে 27 থেকে 42টি আসন, এই সংখ্যাটাই ঠিক করে দেবে বাংলার মসনদে কে বসবে। কিন্তু রাজনীতি কি শুধুই অঙ্ক? একেবারেই নয়। এই যে লক্ষ লক্ষ নাম কাটা গেল, এর পেছনে একটা গভীর মনস্তাত্ত্বিক খেলা কাজ করছে। একে আপনি বলতে পারেন ভয়ের রাজনীতি। বহু মানুষের মনে এই আতঙ্ক ঢুকিয়ে দেওয়া হয়েছে যে তালিকায় নাম নেই মানেই আপনার নাগরিকত্ব বিপন্ন। সাধারণ খেটে খাওয়া মানুষ বা নিম্নবিত্ত সমাজের কাছে ভোটার কার্ডটা কেবল ভোট দেওয়ার অধিকার নয়, ওটা তাদের এই দেশে থাকার বৈধতা সার্টিফিকেট। গত ডিসেম্বরে বিহারেও আমরা দেখেছি, এসআইআর এর পর ভোটার ভোট দেওয়ার হার অস্বাভাবিক বেড়ে গিয়েছিল। পরিযায়ী শ্রমিকেরা কাতারে কাতারে বিহারে ফিরেছিলেন ভোট দিতে, কারণ একটা চোরা ভয় কাজ করছিল, এবার ভোট না দিলে হয়তো নামটাই চিরতরে মুছে যাবে। বাংলাতেও ছবিটা আলাদা নয়। এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সির দোহাই দিয়ে এত নাম বাদ দেওয়া হলো, তাতে সাধারণ মানুষের মধ্যে চরম হয়রানি আর ক্ষোভ তৈরি হয়েছে। এবার প্রশ্ন হলো, এই ক্ষোভের আউটপুট কি হবে? এখানেই লুকিয়ে রয়েছে আসল মোচড়। যার নাম ভোটার তালিকা থেকে কাটা গেছে, সে আর ভোট দিতে পারবে না, কিন্তু তার যে অপমান, তার যে হয়রানি, তার যে ক্ষোভ, সেটা কি তার পরিবার বা সমাজ বয়ে বেড়াবে না? একজনের নাম কাটা যাওয়া মানে একটা গোটা পরিবারের মনে ব্যবস্থার প্রতি অনাস্থা তৈরি হওয়া। মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক এই জায়গাটাকেই রাজনৈতিকভাবে ব্যবহার করে ইমোশনাল কার্ড খেলতে চাইছেন।
তার মানে বিজেপি যদি অঙ্কের হিসেবে ডিলিট লিস্ট দেখে খুশি হয়, তবে তৃণমূল বাজি ধরছে সেই ডিলিট হওয়া মানুষের পরিবারের আবেগের উপর। পরিসংখ্যান বলছে যে 27 লক্ষ নাম কাটা গেছে, তার 60% মাত্র 6টি জেলার, আর এই জেলাগুলোই মূলত মুসলিম অধ্যুষিত। গত বিধানসভা নির্বাচনে প্রায় 75% মুসলিম ভোট তৃণমূলের ঝুলিতে গিয়েছিল। এবার আইএসএফ, হুমায়ুন কবিরের নতুন দল আর MIM এবং কংগ্রেসের পুনরুত্থানের ফলে সেই ভোটে ভাঙন ধরার একটা সম্ভাবনা তৈরি হচ্ছিল, কিন্তু ভোটের তালিকা থেকে নাম বাদ যাওয়ার আতঙ্ক সেই ভাঙন রুখে দিতে পারে। যখন অস্তিত্বের সংকট সামনে আসে তখন ভোট আর ভাগ হয় না, বরং তা আরো বেশি করে একদিকে আছড়ে পড়ে। অর্থাৎ বিজেপির জন্য যে মুসলিম ভোট বিভাজন ছিল তুরুপের তাস, সেই তাসটা ভোতা হয়ে যেতে পারে। শুধু মুসলিম সমাজ নয়, হিন্দু পরিযায়ী শ্রমিকদের মধ্যেও এই SIR নিয়ে তীব্র বিরক্তি রয়েছে। সামান্য তথ্যের ভুলের জন্য বারবার কাজ ফেলে রাজ্যে ফিরে আসা, গরিব মানুষের পকেট থেকে টাকা খরচা হওয়া, এই ক্ষোভটা কার বিরুদ্ধে যাবে হলফ করে বলা কঠিন। এটাও একটা বড় ফ্যাক্টর। নিউজ 18-এর সঙ্গে বাংলায় ভোট সমীক্ষার কাজ করছে ভোট ভাইভ। সেই সংস্থার প্রতিষ্ঠাতা অমিতাভ তিওয়ারি গতকাল এক সাক্ষাৎকারে বলেছেন, টানা 15 বছর ক্ষমতায় থাকার পরেও মমতা সরকারের উপর মানুষের সন্তুষ্টির গ্রাফে পজিটিভ আর নেগেটিভের ব্যবধান মাত্র 4%। এই 4%-এর মার্জিন কি প্রভাব ফেলে সেটাও একটা ফ্যাক্টর। বিজেপি ভাবছে ভোটার ছাঁটাই আর সরকারের প্রতি অনাস্থা, এই দুইয়ে মিলে তারা বৈতরণী পার হবে। অন্যদিকে তৃণমূল বাজি ধরছে এই হয়রানি থেকে জন্মানো সংহতির ওপর, লড়াই ইঞ্চিতে ইঞ্চিতে। তবে এই 4%-এর লড়াইটা কিন্তু শেষ পর্যন্ত ইতিহাসের মোড় ঘুরিয়ে দিতে পারে বলেছেন অমিতাভ তিওয়ারি। ভোট ভাইভের প্রতিষ্ঠাতা বলছেন, মমতা সরকারের দুর্নীতির প্রভাব সব থেকে বেশি পড়েছে প্রেসিডেন্সি এলাকার সেই তথাকথিত উচ্চ বর্ণের হিন্দু ভোট ব্যাংকে, যারা একসময় পরিবর্তনের কাণ্ডারি ছিল, আজ উন্নয়নের অভাব আর চাকরির আকালে তাদের মধ্যেই সব থেকে বেশি ক্ষোভ। পাশাপাশি রাজ্যের যুবকদের মধ্যে রাগ রয়েছে, কারণ কলকারখানা নেই, কর্মসংস্থান নেই। যুবশ্রীর মতন বেকার ভাতার প্রকল্প স্থায়ী চাকরির বিকল্প হতে পারে না। মমতার মহিলা ভোট ব্যাংকে থাবা বসাতে বিজেপি এবং RSS মিলে দীর্ঘদিন ধরে রিসার্চ ওয়ার্ক করছিল, সেটা কতটা কাজে দেয় তারও পরীক্ষা হবে কাল। একদিকে তৃণমূলের বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধী হওয়া, তার সঙ্গে যোগ হয়েছে এক তীব্র মেরুকরণ। একটা বড় অংশের মানুষের মনে এই ধারণা গেঁথে দেওয়া হয়েছে যে রাজ্যের সংখ্যালঘু তোষণ, তার সঙ্গে যোগ হয়েছে ঘুষপেটিয়াদের নিয়ে জনবিন্যাস বদলে যাওয়ার আতঙ্ক, দুর্নীতি, চাকরির অভাব আর তোষণ। এই তিনের ককটেল এক বড় অংশের মানুষকে আবারও পরিবর্তনের কথা ভাবতে বাধ্য করছে। পরিসংখ্যান বলছে, বাংলায় জিততে গেলে বিজেপিকে কমপক্ষে 42 থেকে 43% ভোট পেতে হবে। প্রথম দফায় কাল যে 152টি আসনে ভোট গ্রহণ হবে, নবান্ন দখল করতে হলে এখান থেকেই বিজেপিকে প্রায় 45 থেকে 50% ভোট পেতে হবে। কারণ 29 এপ্রিল যে বাকি 142টি আসনে ভোট হবে, সেখানে বিজেপি শত ভালো ফল করলেও 40%-এর বেশি ভোট পাওয়া মুশকিল। এগুলো অবশ্য অঙ্কের হিসেব। বাকি পর্দার পেছনে কোথায় কি খেলা চলছে স্বয়ং ঈশ্বর জানেন, আর জানে নির্বাচন কমিশন। শেষ নির্বাচনের হিসেবে তৃণমূলের ঝুলিতে রয়েছে 48% ভোট, এর অর্ধেক 24% মুসলিম সমাজের, বাকি 24% হিন্দুদের ভোট। বাংলার 112টি আসনে মুসলিম জনসংখ্যা 25%-এর বেশি, সেখানে তৃণমূলের স্ট্রাইক রেট অবিশ্বাস্য 95%। কিন্তু চমকটা অন্য জায়গায়, বাকি 182টি হিন্দু প্রধান আসনেও কিন্তু তৃণমূল পিছিয়ে নেই, সেখানেও তারা 60% আসনে জিতেছে। এবার অঙ্ক বলছে বাংলায় পদ্ম ফোটাতে হলে বিজেপিকে অন্তত আরো 8 থেকে 10% হিন্দু ভোট টানতে হবে, অর্থাৎ হিন্দুদের মধ্যে দলের সমর্থন 52% থেকে বাড়িয়ে 60% নিয়ে যেতে হবে। আর এই ভোটটা টানতে হবে সরাসরি তৃণমূলের ঘর ভাঙিয়ে। যদি সেটা হয় তবেই বিজেপি আর তৃণমূল 43-43 সমতায় পৌঁছবে। এই বাড়তি ভোট জোগাড় করতেই বাজারে ছাড়া হয়েছে নানান প্রকারের অস্ত্র। SIR, অনুপ্রবেশের আতঙ্ক, হিন্দুত্ব, বাঙালি রশ্মিতা, চাকরির আকাল, সবই আসলে ওই 10% ভোটারকে প্রভাবিত করার অস্ত্র। আমাদের হিসেব বলছে, রাজ্যে যে হারে মেরুকরণ বাড়ছে, তাতে 8 থেকে 10% হিন্দু ভোট সংহত হওয়া অবাস্তব কিচ্ছু নয়। পশ্চিমবঙ্গের রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের এক আশ্চর্য দুই মেরুর মেলবন্ধন রয়েছে। ভারতের অন্য কোনো রাজ্যে আপনি এমনটা দেখবেন না,
যেখানে মুসলিম সমাজ এবং উচ্চ বর্ণের হিন্দু সমাজ একই দলের ঝান্ডার নিচে দাঁড়িয়ে রয়েছে। এই জোটই মমতার ক্ষমতার প্রধান স্তম্ভ। তাহলে বিজেপির হাতে কি আছে? পরিসংখ্যান বলছে এসসি এসটি এবং ওবিসি হিন্দুদের মধ্যে বিজেপি ইতিমধ্যেই তৃণমূলের থেকে অনেকটা এগিয়ে। মতুয়া সমাজ হোক বা জঙ্গলমহলের আদিবাসী এলাকা, আরএসএস এর দীর্ঘদিনের গ্রাউন্ড ওয়ার্ক আর কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা এই ভোট ব্যাংককে বিজেপির দিকে ঠেলে দিয়েছে। আবার বিজেপি এটাও খুব ভালো করেই জানে এসসি এসটি ভোট তারা পকেটে পুরলেও উচ্চ বর্ণের এই বড় অংশটিকে না সরালে নবান্ন দখল করা অসম্ভব। তাই তাদের নজর এখন প্রেসিডেন্সি আর কলকাতা কেন্দ্রিক তথাকথিত এই ভদ্রলোক সমাজটার দিকে। এতদিন যারা ছিল মমতার রক্ষা কবচ, সেই দেওয়ালে যদি এবার আরজিকর বা নিয়োগ দুর্নীতির হাতুড়ি পড়ে, তবে অঙ্কের হিসেব কিন্তু সম্পূর্ণ বদলে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সব থেকে বড় রাজনৈতিক কবচ হলো মহিলা ভোট। বিজেপি এবার সেই কবচ ভাঙতে তৈরি করেছে এক বিশেষ ফর্মুলা, যাকে বলা হচ্ছে 3W। 1 উইমেন সেফটি, 2 ওয়েলফেয়ার, 3 উইমেন রিজার্ভেশন। পরিসংখ্যান বলছে গত নির্বাচনে মহিলাদের মধ্যে তৃণমূলের লিড ছিল প্রায় 11%। ভোট ভাইবের সাম্প্রতিক সমীক্ষা বলছে সেই লিড কমে দাঁড়িয়েছে 5 থেকে 6%। অর্থাৎ মমতার নারী ভোট ব্যাংকে বিজেপি ভালোই থাবা বসিয়েছে। কিন্তু এখনো 10 থেকে 12% মহিলা ভোটার সিদ্ধান্তহীন। সেই অংশটি শেষ মুহূর্তে যেদিকে ঝুঁকবে জয়ী হবে তারাই। 10% দোদুল্যমান মহিলা ভোটারই এখন এই মহাযুদ্ধের রেফারি। রাজনীতিতে যখন দেওয়ালে পিঠ থেকে যায় তখন মানুষ এমন কিছু বাজি ধরে যা আগে কখনো ভাবেনি। কর্ণাটক আর হিমাচল প্রদেশের নরেন্দ্র মোদী নিজেকে ফ্রন্ট লাইনে এনেছিলেন। দিনের শেষে বিজেপিকে হারতে হয়েছিল, তবুও সেই একই ব্যর্থ ফর্মুলা তারা বাংলায় প্রয়োগ করেছে। মোদিও দিদির ঢঙে 294 আসনে নিজেকে প্রার্থী প্রজেক্ট করে প্রচার করছেন। বিজেপি কি কোনো বড় ভুল করছে, নাকি এটা তাদের লাস্ট রিসোর্ট? প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের মনে হতে পারে ঝালমুড়ি আর মাছের ঝোল দিয়ে কি আর ভোট হয়? কিন্তু বাংলার রাজনীতিতে প্রতীকী যুদ্ধের গুরুত্ব অপরিসীম। বিজেপির জন্য এবারে নির্বাচন আসলে দুটো পি ফ্যাক্টরের উপর দাঁড়িয়ে, ফিয়ার আর পারসেপশন। বিজেপি জানে তাদের সমর্থকদের একটা বড় অংশ স্রেফ ভয়ের চোটে ভোট দিতে বেরোয় না। রেকর্ড পরিমাণ কেন্দ্রীয় বাহিনী নামানো হয়েছে কেবল এই ফিয়ার ফ্যাক্টর নিউট্রালাইজ করার জন্য। পাশাপাশি রাস্তায় দাঁড়িয়ে হেভিওয়েট নেতাদের ঝালমুড়ি খাওয়ার দৃশ্যটা আসলে একটা রাজনৈতিক বার্তা। আমরা পথে আছি, আপনাদের ভয় নেই। গ্রাম বাংলার ভোটাররা খুব হিসেবি। ভয় কাটলেও তারা তখনই ঝুঁকি নেবে যখন তারা বুঝবে বিজেপি জেতার মতন জায়গায় আছে। কারণ যে দল হারছে তার জন্য ঝুঁকি নিলে পরবর্তী 5 বছর খুব চাপের। ঝালমুড়ি খাওয়া বা রাস্তার মানুষের সঙ্গে মেলামেশা আসলে সেই পারসেপশন বা ধারণা তৈরি করার চেষ্টা যে বিজেপির হাওয়া উঠছে, বিজেপি জিতছে। এই জেতার আবহ তৈরি করতে না পারলে ভয়মুক্ত ভোটারও শেষ পর্যন্ত ঘর থেকে বেরোবে না। আর ওই যে মাছের ঝোল বা খাদ্যাভ্যাস নিয়ে বিজেপি নেতাদের মাতামাতি, সেটা আসলে মমতার বহিরাগত তকমা ঘোচানোর মরিয়া চেষ্টা। বাইরের লোক এসে শাসন করবে না, বাংলার মানুষই মুখ্যমন্ত্রী হবে, এই গ্যারান্টি দিয়ে আসলে তারা বাংলার অস্মিতাকে ছুঁতে চাইছে। সবশেষে জরুরি প্রশ্ন, বাংলার মানুষ কি কাল স্রেফ বোতাম টিপবে, নাকি তাদের ভবিষ্যৎ আর পরিচয় লিখে দেবে ইলেকট্রনিক ব্যালট বক্সে? ভাবুন আপনারা। আজ এই পর্যন্তই। এমন আরো বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্টে শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু নামই যথেষ্ট।